সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বিবিসি বাংলার জরিপে তৃতীয় স্থানে কাজী নজরুল ইসলাম, অসাম্প্রদায়িক মানবতার কবি। ২০০৪ সালে বিবিসি বাংলা একটি শ্রোতা জরিপের আয়োজন করে। বিষয়টি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। ৩০ দিনের উপর চালানো জরিপে শ্রোতাদের ভোটে নির্বাচিত শ্রেষ্ঠ ২০ জনের জীবন নিয়ে বিবিসি বাংলায় বেতার অনুষ্ঠান পরিবেশিত হয় ২০০৪ এর ২৬শে মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। বিবিসি বাংলার সে জরিপে শ্রোতাদের মনোনীত শীর্ষ ২০ জন বাঙালির তালিকায় তৃতীয় স্থানে আসেন কাজী নজরুল ইসলাম। আজ তার জীবন কথা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার গান ও কবিতা যুগে যুগে বাঙালির জীবন ও সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস হয়ে কাজ করেছে। তিনি জন্মেছিলেন পশ্চিমবঙ্গের এক দরিদ্র পরিবারের দুখুমিয়া হয়ে, আর মৃত্যুকালে তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি। মাঝে ৭৭ বছর জুড়ে ছিল সৃষ্টি ও সৃজনশীলতার এক বিশাল ইতিহাস। দাসত্বের শৃঙ্খলেবদ্ধ জাতিকে শোষণ ও উৎপীড়ন থেকে মুক্ত হবার ডাক দিয়ে তিনি লিখেছিলেন, বলবীর বল অন্যতম মশির, যব উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কবি নজরুল ইসলাম সব ধর্মের মধ্যে ভেদাভেদ ভুলে মানবতার জয়গান গেয়েছেন। তার একটি কবিতার বিখ্যাত একটি লাইন ছিল, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম হয় ১৮৯৯ সালের ২৫শে মে। বাবা ছিলেন কাজী ফকির আহমেদ, মা জাহিদা খাতুন। বাবা ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা নজরুলের প্রাথমিক শিক্ষা ছিল ধর্মভিত্তিক। তার ভবঘুরে বাল্যকাল আর তার স্কুল শিক্ষা নিয়ে নানা গল্প প্রচলিত আছে। অল্প বয়সে স্থানীয় মসজিদে তিনি মুয়াজ্জিনের কাজ করেছিলেন। কৈশোরে ভ্রাম্যমাণ নাটক দলের সঙ্গে কাজ করার সুবাদে সাহিত্য, কবিতা ও নাটকের সঙ্গে তিনি পরিচিত হয়ে ওঠেন। অর্থের অভাবে পড়াশোনা করতে পারেননি। জীবিকার তাগিদে বাল্যকালে খানসামা ও চায়ের দোকানে রুটি বানানোর কাজ করেছেন। তবে নজরুল গবেষক জিয়াদ আলী বিবিসি বাংলাকে বলেন, তরুণ বয়সে যুদ্ধে যোগ দিয়েছিলেন নজরুল। করাচিতে গিয়েছিলেন ১৯১৭ সালে। স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষা থেকেই তিনি যুদ্ধে যোগদান করেছিলেন। ১৯২০ সালে তিনি যখন কলকাতা ফিরে গেলেন, তখন কিন্তু তার মূল স্বপ্নই ছিল ভারতকে স্বাধীন করা। তিনি বহু লেখায় বলেছেন, সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়েই ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি মধ্যপ্রাচ্যে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সৈনিকের দায়িত্ব পালন করেছিলেন। সেনাবাহিনীর কাজ শেষ করে কলকাতায় ফেরার পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এ সময় তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং বাঙ্গার গানের মতো কবিতা এবং ধূমকেতুর মতো সাময়িকী। জাতীয়তাবাদী আন্দোলনে তার ভূমিকার জন্য বহুবার কারাবন্দী হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। জেলেই বন্দি অবস্থায় লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি। তার এইসব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল প্রকট। সাংবাদিকতার মাধ্যমে এবং পাশাপাশি তার সাহিত্যকর্মে নজরুল শোষণের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। চরুলিয়ায় কবি নজরুল ইসলামের জন্মভিটা, যা এখন নজরুল একাডেমি, তার পাশেই এই অনুষ্ঠান তৈরির সময় থাকতেন কবির এক ভ্রাতুষ্পুত্র কাজী মাজহার হোসেন, যিনি সে সময় ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক। নজরুল ছিলেন সব ধর্মীয় চেতনার ঊর্ধ্বে। তিনি না ছিলেন হিন্দু, না ছিলেন মুসলিম। তার একটি কথাতেই এটা ছিল পরিষ্কার, জাতির নামে বজ্জাতি সব জাত জলিয়াত খেলছ জুয়া। তিনি সবার ঊর্ধ্বে ছিলেন মানবতার কবি। গোটা ভারতবর্ষে তার মূল্যায়ন হয়নি। তবে নজরুলের ইসলামের নাতি সাগর কাজী বিবিসি বাংলাকে বলছিলেন, তার বন্ধুবান্ধবরা নজরুল ইসলামকে মনের মন্দিরে বসিয়ে রেখেছেন। তারা মনে করেন নজরুল তাদের জন্য একজন পথের দিশারি। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বর্ণনা করেছিলেন ছন্দ সরস্বতীর বড় পুত্র হিসেবে। অনেক বিশ্লেষক বলেন, তার বিদ্রোহী কবিতা তাকে অমর করে রেখেছে।
নজরুলের প্রতিভার যে দিকটা ছিল অনন্য সেটা হলো তার বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ। সমাজ, ধর্ম, রাজনীতি সব কিছুর বিরুদ্ধেই বিদ্রোহী তিনি সোচ্চার হয়েছেন তার সাহিত্যকর্ম ও সঙ্গীতে। গবেষক জিয়াদ আলী বলছেন, তিনি কিন্তু খুব শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন গীতিকার, সুরকার, গল্পকার, সাংবাদিক এবং রাজনৈতিক কর্মেও। কখনো তিনি গান গাইছেন, কখনো পত্রিকা সম্পাদনা করছেন, কখনো রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। নজরুল সম্ভবত ওই সময় প্রথম বাঙালি যিনি বাংলার নবজাগরণের যে ঐতিহ্য সেটা ধারণ করেছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি বাঙালিকে একটা শক্ত, সরল, নতুন চেহারা দেওয়ার চেষ্টা করেছিলেন। কলকাতায় অধ্যাপক শিবনারায়ণ রায় বিবিসি বাংলাকে বলছিলেন, নজরুল ইসলামের ব্যক্তিগত জীবন তার সাহিত্যে বড় ধরনের প্রভাব ফেলেছিল। নজরুল উঠে এসেছিলেন সমাজের অতি পিছিয়ে থাকা শ্রেণী থেকে। শুধু দারিদ্র্যই নয়, শিক্ষার অভাবের মধ্য দিয়ে তিনি বড় হয়েছিলেন। প্রতিকূল পরিবেশের মধ্য থেকে সংগ্রামের মধ্যে দিয়ে তার জীবন কেটেছিল। নজরুল সম্পর্কে একাধিক গ্রন্থের লেখক অধ্যাপক মুস্তাফা নুরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, প্রতিকূলতায় ভরা ওই জীবনের মধ্য দিয়েই তার প্রতিভার বিকাশ ঘটেছিল। তৃণমূল পর্যায়ের মানুষ ছিলেন নজরুল। যে পথ দিয়ে তিনি গেছেন, যে প্রকৃতিতে তিনি লালিত হয়েছেন, যে পারিপার্শ্বিকতায় তিনি বেড়ে উঠেছেন, সেগুলো তার অজান্তেই তার উপর ছাপ ফেলে গেছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছিল তার গানে ও তার কবিতায়। নজরুলের গান ও কবিতা একেবারে নিজ থেকে ওঠা মানুষের গান। তাদের কথা, যারা দলিত, যারা অত্যাচারিত, যাদের ভাষা ছিল না, নজরুলের কলমে তারা ভাষা খুঁজে পেল, বলছিলেন অধ্যাপক শিবনারায়ণ রায়। গবেষক জিয়াদ আলী বলেন, কথিত আছে কলকাতার কলেজ স্ট্রিটে হ্যারিসন রোডের মুখে একটা রিক্সাওয়ালাকে তিনি একদিন রাত 12টায় গিয়ে বলছিলেন, এই তুই তো অনেকেরই নিয়ে যাস রিক্সায় টেনে, ঠিক আছে আজ তুই রিক্সায় বস আর আমি তোকে টেনে নিয়ে যাই। তার সাহিত্যকর্মেও প্রাধান্য পেয়েছে মানুষের প্রতি তার অসীম ভালোবাসা আর মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। নজরুল জীবনীকার অধ্যাপক রফিকুল ইসলাম বলছিলেন, নজরুল তার ধূমকেতু পত্রিকায় কংগ্রেস স্বাধীনতা দাবি করার আগেই ভারতের পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন। সেখানে রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতার কথাও তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলেন। রফিকুল ইসলাম মনে করেন, বাঙালি ঐতিহ্যের প্রধান যে দুটি ধারা, হিন্দু এবং মুসলিম, তার সমান্তরাল উপস্থিতি এবং মিশ্রণ ঘটেছিল নজরুল ইসলামের সাহিত্যকর্মে, সঙ্গীত সৃষ্টিতে এবং জীবনাচরণে, যা আর কোনো কবি সাহিত্যিকের মধ্যে আমি দেখিনি। অধ্যাপক নুরুল ইসলাম বলেন, নজরুল যখন যুদ্ধফেরত কলকাতা শহরে এলেন তখন তার উপর সবচেয়ে বড় প্রভাব ফেলেছিল ভারতীয় উপমহাদেশে সে সময় আসা নতুন এক সাম্যবাদী চিন্তাচেতনার জোয়ার। সেই চিন্তাধারার মধ্যে ছিল নিচের তলার মানুষকে আপনজন ভাবতে শেখা। সাহিত্য যে শুধু এলিট বা শিক্ষিতদের জন্যই নয়, সেটা তিনি অনুভব করতে পেরেছিলেন। সেই যুগে একটা ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল, যেটা হলো দেশের স্বাধীনতার সঙ্গে সমাজ বিপ্লবকে মেলানো। স্বদেশী আন্দোলনে যারা যুক্ত ছিলেন তারা সমাজ বিপ্লবের কথা ভাবতেন না, কিন্তু এই বিপ্লব ছিল নজরুলের রক্তে, বলছেন অধ্যাপক শিবনারায়ণ রায়। অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্বাধীনতা নজরুল চেয়েছিলেন, কিন্তু তিনি মনে করতেন এর পথে প্রধান বাধা সাম্প্রদায়িক সংঘাত। সেই জন্য তিনি দুর্গমগিরি কান্তার মরু গানে বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞেস কোন জনে, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মুরমার। উপমহাদেশের রাজনৈতিক নেতারা প্রধান যে সমস্যা, সাম্প্রতিক সমস্যা, সেই দিকে মনোনিবেশ করেননি বলেই ভারত টুকরো হয়েছে। নবযুগ নামে একটি শান্ত দৈনিক পত্রিকা প্রকাশিত হয় 1920 সালে। অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে প্রকাশিত ওই পত্রিকার সম্পাদক ছিলেন একে ফজলুল হক। ওই পত্রিকার মাধ্যমে নজরুল ইসলাম নিয়মিত সাংবাদিকতা শুরু করেছিলেন। যে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে একটা নতুন যুগের জন্ম দিয়েছিলেন বলে বলা হয়, সে রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই নজরুল বাংলা সাহিত্যে আরেকটা যুগের সূচনা করেছিলেন। শিবনারায়ণ রায়ের মূল্যায়নে যারা সব কিছু ভেঙে নতুন করে করতে চাইছে, তাদের প্রেরণা জুগিয়েছিলেন নজরুল ইসলামের জ্বালাময়ী কবিতা বিদ্রোহী। সব কিছু ভেঙে নতুন করে গড়ার চেতনার প্রকাশ পেয়েছিল এই রচনায়। সেই কবিতা রাতারাতি তাকে একেবারে কেন্দ্রে বসিয়ে দিয়েছিল। তার পরবর্তী 8-10 বছর তিনি যে সাম্যের গান গাইলেন, নারী পুরুষের সমান অধিকারের কথা বললেন, কৃষক মজুরের দুঃখের কথা বললেন, কৃষক শ্রমিক পার্টির হয়ে কাজ করলেন,
এ সমস্ত কিছুর মধ্য দিয়ে তার যে মন প্রকাশ পেল তা ছিল একেবারে আলাদা। এর মধ্যে কোনো আভিজাত্য নেই, একেবারে নিচ থেকে ওঠা মানুষের গান, তাদের কথা, যারা দলিত, যারা অত্যাচারিত, যাদের ভাষা ছিল না। নজরুলের কলমে তারা ভাষা খুঁজে পেল। তিনি গল্প, উপন্যাস, নাটকও রচনা করেছিলেন। বাংলা ভাষায় একটা নতুন প্রাণ, নতুন তারুণ্য নিয়ে এসেছিলেন। সৃষ্টি করেছিলেন একটা নিজস্ব ভাষার, যে ভাষার মধ্যে তিনি দেশজ বাংলার সঙ্গে সফলভাবে ঘটিয়েছিলেন বহু আরবি ও ফার্সি শব্দের সংমিশ্রণ। নজরুল প্রায় 3000 গান রচনা করেছিলেন এবং অধিকাংশ গানে নিজেই সুরারোপ করেছিলেন, যেগুলো এখন নজরুলগীতি নামে বিশেষ জনপ্রিয়। গজল, রাগপ্রধান, কাব্যগীতি, উদ্দীপক গান, শ্যামাসঙ্গীত, ইসলামী গান, বহু বিচিত্র ধরনের গান তিনি রচনা করেছেন। রফিকুল ইসলামের মতে তিনি যেভাবে উত্তর ভারতীয় রাগসঙ্গীত এবং বাংলার লোকসঙ্গীতকে মেলালেন, এর আগে যথার্থ অর্থে সেভাবে বাংলা গান রাগসঙ্গীতকে অনুসরণ করেনি। তার ছিল এই মিশ্রণের অসামান্য প্রতিভা। সাহিত্যে, সঙ্গীতে, রাজনীতিতে, সমাজনীতিতে সর্বত্র তিনি এই সংমিশ্রণ ঘটিয়েছেন। 1000 বছরের বাংলা সাহিত্যে তার মতো অসাম্প্রদায়িক কবি আর দেখা যায়নি। তার পরিচয় ছিল মানুষ হিসাবে, বলেছেন অধ্যাপক শিবনারায়ণ রায়। ওনার লেখার মধ্যে কখনোই তিনি হিন্দু না মুসলমান তা প্রবল হয়ে দেখা দেয়নি। বাংলা ভাষায় আমার জানা মতে তিনি একমাত্র কবি যিনি সমানভাবে হিন্দু ও মুসলমানদের বিশ্বাসের কথা, তাদের জীবন আচরণের পদ্ধতির কথা তার কাব্য ও সাহিত্যের মধ্যে তুলে ধরেছিলেন। মধ্যবয়সে এক দুরারোগ্য রোগে কবি বাকশক্তি হারিয়ে ফেলেন। 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, অসুস্থ হবার আগে 40-এর দশকে তিনি যখন জাতীয়তাবাদী মুসলিম পত্রিকা দৈনিক নবযুগের প্রধান সম্পাদক ছিলেন, তখন একটি প্রবন্ধ লিখেছিলেন বাঙালির বাংলা। সেখানে তিনি লিখেছিলেন, বাংলার সব শিশুকে, বালককে এই শিক্ষা দাও, এই মন্ত্র দাও যে বাংলা হচ্ছে বাঙালির, এখান থেকে রামাদের আর গামাদের অর্থাৎ মারোয়ারি আর পাঞ্জাবিদের বহিষ্কার করতে হবে এবং বলো জয় বাংলার জয়। সাম্প্রতিকতার দিনে, যুদ্ধের দিনে, দ্বিজাতি তত্ত্বের দিনে তিনি যেভাবে বাংলার জয়গান করে গেছেন, এর কোনো তুলনা বাংলা সাহিত্যে বিরল। স্বাধীন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 1972 সালে সপরিবারে অসুস্থ নজরুল ইসলাম ঢাকায় চলে যান। 1976 সালের 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতালে কবির জীবন অবসান হয়। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। তথ্য, ভিবিসি।